গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো বিখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর রচনা অবলম্বনে নাম ভূমিকায়। গল্প পাঠে আমি দীপালি। এই বাজারে অহেতুক একটা লোককে পুষতে কারই বা ভালো লাগে? তনিমারও ভালো লাগছিল না। দেখতে দেখতে তো প্রায় মাস 6 হয়ে গেল। চাকরি কি এমনই একটা সহজপ্রাপ্য বস্তু যে তার আশায় অনির্দিষ্টকাল পরের বাড়িতে এসে বসে থাকা যায়? আবার ভাঁওতা কত! বলে কিনা দেশের জমি জমা বিক্রি করে এসেছে জ্ঞাতিদের কাছে, তারা টাকা পাঠাচ্ছে পাঠাচ্ছে সে টাকা আজও আসছে, কালও আসছে। বন্ধুর বাড়ির বাড়া ভাতের থালাটি তো চলছে দিব্যি। বন্ধুর ব্যাপারে এমনই মোহগ্রস্ত অসিত যে এখনো পর্যন্ত বুঝতে পারছে না ওই টাকাটা আসাটা স্রেফ ভাঁওতা। আরো একটি ভাঁওতা দিয়ে রেখেছেন বুদ্ধিমান শিশির বাবু। চাকরি হলে অসিতের বাসাতেই পেইং গেস্ট থাকবেন। অসিত সেই আশাতেই। এ যেন কুকুরের নাকের সামনে মাংসখণ্ড ঝুলিয়ে রেখে তাকে ছুট করানোর মতোই হচ্ছে ব্যাপারটা। তা প্রথমটা তনিমাও মোহগ্রস্ত হয়েছিল বইকি। সত্যি বলে বিশ্বাস করেছিল শিশিরের সেই কুণ্ঠিত চোখকে আর অপ্রতিভ মুখকে। যেন নিতান্ত নিরুপায় হয়ে দূর সম্পর্কের এই মামাতো ভাইয়ের বাসায় এসে উঠতে হয়েছে তাকে। কেবলমাত্র মামাতো ভাই এই সূত্র ধরেই অবশ্য আসেনি শিশির। মামাতো ভাই তো তার আরো আছে। একেবারে আপন মামাতো দাদারা তো রয়েছে কাছাকাছি। তবু অসিতের বাসাটাই বেছে নিয়েছিল বন্ধুর বাড়ি হিসেবে। চিরদিনের সহপাঠী ওরা, শিশির আর অসিত। পাঠ সাঙ্গ করে শিশির চলে গিয়েছিল বীরভূমের এক কলেজে পড়াতে। অসিত রয়ে গেল কলকাতায় এক সরকারি গোয়ালে। দুজনের একজনও কেষ্টবিষ্টু হলো না বলে ভাবটা রয়ে গেছে। শৈশবে মাতৃহীন শিশিরের গৃহবন্ধনটা আলগাই ছিল। বাবার মৃত্যুতে শেষ সুতোটুকু ছিঁড়েছে। তাই ছুটিতে কলকাতায় এসে অসিতের বাসায় ওঠাটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে শিশিরের। কিন্তু সে তো শুধু ছুটিতে, চাকরি ঘুচিয়ে তো নয়। এবারে যে সেই ভয়ঙ্করটা ঘটেছে। শিশির কুণ্ঠিত দৃষ্টি আর অপ্রতিভ মুখে একটু হাসির আবরণ পরিয়ে এসে বলেছে, চাকরি ঘুচিয়ে বেকার হয়ে এসে ঢুকলাম তোর কাছে। এখন দেখি কতদিনে প্রহারেণ ধনঞ্জয় করিস। তখন তনিমা উদার ছিল। তখন তনিমা স্বপ্নেও ভাবেনি অমন বুদ্ধিশুদ্ধিওয়ালা মানুষটা সত্যি চাকরি ঘুচিয়ে এসে অনির্দিষ্টকাল পরের বাড়িতে থাকতে পারে। তাই তনিমা হেসে উঠে বলেছিল, বন্ধুর প্রতি তো অগাধ আস্থা দেখছি। শিশির এবং অসিত দুজনের মধ্যে কে বড় কে ছোট এটা কোনোদিনই সঠিক স্থির হয়নি। তবে দুজনের মধ্যে 2-4 দিনের ব্যবধান, এইটুকু জানা। কাজেই শিশির অসিতের বউকে বৌদিও বলে না, ভাদ্র বউও ভাবে না। স্রেফ বন্ধুপত্নী হিসাবে কৌতুক ছলে বলে শ্রীমতী তনিমা। সেদিনও বলেছিল, বন্ধুর প্রতি আস্থা থাকলেই বা কি, বন্ধুপত্নী যদি সে ব্যবস্থা করেন। শ্রীমতী তনিমা হয়তো ক্রমশ অগ্নিশমা হয়ে। চমৎকার! শ্রীমতীদের প্রতি আপনাদের কি শ্রদ্ধাবোধ! এটা মজ্জাগত। শিশির হেসে উঠেছিল। শোনেননি? মামা দিল দই সন্দেশ, দোরে বসে খাই। মামি এলো ঠ্যাঙা নিয়ে, প্রাণ নিয়ে পালাই। আমি আপনার মামি নই? ওইটাই যা ভরসা, বলে আবার হেসেছিল শিশির। তবু অত হাসি খুশি দিয়েও ঢাকতে পারেনি সেই কুণ্ঠিত দৃষ্টি আর অপ্রতিভ মুখকে। যতই বন্ধু হোক, যতই বন্ধু হোক,
চাকরি ঘুচিয়ে বাক্স বিছানা নিয়ে হঠাৎ এসে চড়াও হওয়ার লজ্জা আছে বই কি। নিজের বাড়ি হলেও লজ্জা থাকে, নিজের বাবার কাছে, দাদার কাছে। তনিমা আর অসিত দুজনে অতএব প্রাণপণে চেষ্টা করেছে সেই লজ্জার গ্লানি মুছিয়ে দিতে। অনবরত বুঝিয়েছে শিশির এসে থাকায় তাদের বহুবিধ সুবিধে হয়েছে। ধরো যেমন আগে অসিত তনিমা কোথাও বেরোলেই ওদের বছর দুইয়ের মেয়েটাকে সর্বদা ঘাড়ে করে নিয়ে বেড়াতে হতো। এখন সে জ্বালা নেই। শামু শিশিরের কাছে থাকে, সুখে আহ্লাদে থাকে। ছোট বড় সমস্যার সমাধান হয়নি বলে শিশির শামুকে শিখিয়েছে জেঠু কাকু বলে ডাকতে। শামু স্পষ্ট গলায় ঘোষণা করে, তোমরা চাই বিচ্ছিরি পচা, তোমরা পচা বেড়ানো বেড়াতে বেড়াতে যাওগে, আমি জেঠু কাকুর কাছে থাকবো। এ ভার চাপানোর সুখ বড় সোজা সুখ নয়। এছাড়াও বাড়ি চাবি দিয়ে বেরিয়ে যাওয়ার অসুবিধে কত। হয়তো গয়লা আসার সময়, হয়তো ঝি আসার সময়, হয়তো ধোবা আসবার দিন। অঙ্ক কষে বেরোতে হয়। অজানিত অতিথিরও দিন কত থাকে। কতবার এমন হয়েছে তনিমার মা ভাই এসে ফিরে গেছেন পাশের দোকানে খবরটা জানিয়ে রেখে। চাকর তো নেই তনিমাদের, শুধু ঝি। এসব গল্প শিশিরের কাছে করেছে এরা, এবং এখানকার সুবিধে দিয়ে উপসংহার করেছে। কিন্তু সে তো প্রথম প্রথম, এখনো আর সে সুর বজায় রাখা যাবে না। তৃতীয় এক ব্যক্তি বাড়ি আগলালে ভালো বটে, কিন্তু সারাক্ষণ যে তার উপস্থিতিটাও এদের দুজনের মধ্যে অবাধ দাম্পত্য জীবনের মাঝখানে আগল স্বরূপ। এখন রসালাপটা সাজিয়ে করতে হয় এবং কলহালাপটা রাতের জন্য মুলতুবি রাখতে হয়। সেও চাপা গলায় সারতে হয়, কারণ তখনও তো ওই উপস্থিতির মধ্যে একখানা মাত্র সস্তা কাঠের দরজার ব্যবধান। তিল তিল করে অসহিষ্ণুতা জমছিল, সেটা ক্রমশ বাড়ছে অন্য একটা দিকের ছুতো ধরে। এই বাজারে অকারণ একটা লোক পোষা। অবশ্য অসিতের অনুভূতি তনিমার মতো তীক্ষ্ণ নয়। অসিত ওই দাম্পত্য আলাপের ক্ষেত্রে কদাচিৎ সাময়িক অসুবিধা বোধ করলেও অসহিষ্ণুতা বোধ করে না। বরং শিশির যখন নিতান্তই হাতশূন্য হয়ে পড়ায় আমতা লাইনে তার দেশের সামান্য জমি জমার ভাগটুকুও জ্ঞাতিদের কাছে বিক্রি করে এলো, তখন রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল অসিত। বলেছিল, কেন আমার সিগারেট থেকে ভাগ নিতে এতই লজ্জা হচ্ছিল? আরে বাবা, শ্রীমতী এমন ম্যানেজ করে নেয়, অসুবিধে টেরই পেতে দেয় না। শিশির সে কথা মানে। শিশির বলেছে সে কথা। আচ্ছা, এই তো তোর বাড়িতে রয়েছি, দিব্যি আছি, তোফা খাওয়া তোফা শোয়া, আমাকে নিয়ে ৩.৫ জনের সংসার। অথচ দেখ, সিউড়িতে আমার একার সংসারে খরচ এর থেকে বেশি হয়ে যেত, একটা পয়সাও থাকতো না মাসের শেষে। নচে তার এমন অবস্থা ঘটে। ভাবছি চাকরি বাকরি একটা জুটে গেলেও তোর এখানেই পেইং গেস্ট হিসেবে থেকে যাব, কিছু জমিয়ে ফেলা যাবে। তনিমা হেসে হেসে বলেছিল, নিশ্চয়ই বিয়ের জন্যে। বিয়ের জন্যে? শিশির বলেছিল, ওটা তো পরিকল্পনায় ছিল না, আপনি জ্ঞান দৃষ্টি খুলে দিলেন। কিন্তু সে পরিবেশ আর থাকছে না। ক্রমশই কথাবার্তা খাওয়া দাওয়ার সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অসিত যদি বা পুরনো চালে রাত্রে খাওয়া দাওয়ার পর, কিরে ঘুমুলি নাকি বলে এ ঘরে এসে ঢোকে, তনিমা আদৌ না। তাছাড়া আজকাল বেড়াতে বেরোলেই তনিমা শামুকে জবরদস্তি ধরে নিয়ে যায়। শামু অরাজি হলে চড়টা চাপড়টা বসিয়ে দিতেও ছাড়ে না। শিশির কি ভাববে সে কথা মোটেই যেন ভাবে না তনিমা। মেয়ে নিয়ে এই টানাটানির সময় অসিত বরং বলে, থাক না, থাক, নাই বা গেল। তনিমা জোর গলায় বলে,
না, সর্বদা বুড়োদের কাছে থেকে থেকে পাকা হয়ে যাচ্ছে। কিন্তু তবুও তো রয়েই গেল শিশির, সেই কুণ্ঠিত কুণ্ঠিত চোখ, সেই অপ্রতিভ মুখ। দেশের সে টাকা আসেনি, জ্ঞাতিরা জমি জমা লিখিয়ে নিয়েছে, টাকাটা পাঠাবার কথা ভুলেছে। অথচ শিশিরের কাছে বারবার তাগাদাপত্র দেওয়া শক্ত। কাজেই তনিমা এখন না বলে পারছে না। ভাঁওতা, সব ভাঁওতা। বলছে এবার অন্য কিছু একটা ব্যবস্থা করতে বলো। কিন্তু অসিতকে তাতানো যাচ্ছে না। অসিত বলছে চেষ্টা তো করছে, চাকরি একটা গেলে কি আর সহজে মেলে? তনিমা বলে পকেট যার শূন্য তার উচিত হয় না মেজাজ দেখিয়ে কাজ ছাড়া। আহা, শোনোনি কর্তৃপক্ষ কিরকম অপমানটি করেছিল? তা চাকরির ক্ষেত্রে অমন মান অপমান আছেই, তোমরাই বা অফিসে কি এমন মান্যের ওপর আছো? আছি, এ কথা অবশ্য বলতে পারে না অসিত। কিন্তু এতদিন পর হঠাৎ নতুন করে বন্ধুকে উপদেশ দিতেও যেতে পারে না। চাকরির ক্ষেত্রে অমন মেজাজ দেখাতে যাওয়া উচিত হয়নি তোমার। অসিত বলে হয়ে যাবে এইবার, দেখছো তো কিরকম উঠে পড়ে লেগেছে, 1 মিনিট বাড়ি থাকে না। তনিমা বেজার গলায় বলে দেখছি বই কি, যেটুকু উপকার পাওয়া যাচ্ছিল তাও ঘুচেছে। এই যে ঝিটা ছেড়ে গেল, যাবতীয় কাজ আমার ঘাড়ে। শুধু নিজের সংসারটি হলে আমি ইচ্ছে হলে রাঁধতাম, ইচ্ছে হলে পাউরুটি খেতাম। তৃতীয় ব্যক্তি থাকলে সেটি হয়? অসিত ব্যস্ত গলায় বলে তাতে কি, তাই হওয়াও না, শিশির তো আর পর নয়। আমরা যা খাবো শিশিরও তাই খাবে। তনিমা এবার আরো বেজার গলায় বলে হ্যাঁ, বলতে তো আর পয়সা লাগে না, তাই উদারতার অবতার হয়ে যায়। আমি কিপ্টে, আমি মন্দ, চালাতে তো আমাকেই হয়। বললে শুনতে খারাপ, 1/2 পাউন্ড পাউরুটিতে সামুশুদ্ধ আমাদের হয়ে যায়, কিন্তু শিশিরের তো একলারই 1 পাউন্ড লাগে। কথাটা মিথ্যে নয়, শিশিরের খাওয়া দাওয়া ভালো, এত অস্বস্তিকর অবস্থার মধ্যেও খিদেটা ঠিকই প্রবল তার, এবং খেয়েও নেয়। কিন্তু সেই কথাটা কি বলবার কথা? অন্তত পুরুষ মানুষ এমন নির্লজ্জ উদ্ঘাটনে বিচলিত হয়। তাই অসিত তাড়াতাড়ি অন্য প্রসঙ্গ এনে ও প্রসঙ্গ চাপা দেয়। কিন্তু একটা চাপা দিলে আর একটা ফুটে ওঠে। তনিমা বলে রাজ্যের লোকের পাতের এঁটো বাসন মাজতে মাজতে মারা গেলাম, বাপের বাড়িতে কখনো জল গড়িয়ে খাইনি। তনিমা মায়ের একমাত্র মেয়ে, আদুরে মেয়ে, জল গড়িয়ে খায়নি কখনো, সত্যি। কিন্তু সে আক্ষেপ এতদিন ছিল না ওর, এখন চাকছে। চাকর বাকর না রেখে শুধু একটা ঝিয়ের সাহায্যে গুছিয়ে সংসারটি করে, অপচয় হতে দেয় না কোনো দিকে, এটাই ওর বিলাস। তবে পাতের এঁটো শব্দটায় অসিত বিচলিত হয়। তনিমার মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হওয়া স্বাভাবিক সেটা অনুভব করে অসিত। তাই নিতান্তই লজ্জার মাথা খেয়ে ঝি খুঁজতে বেরোয় অসিত। তার চেষ্টার অসাধ্য কাজ নেই, ঝি খুঁজে নিয়ে তবে বাড়ি ঢোকে অসিত। এ ধরনের ঝি পছন্দ করে না তনিমা, তা জানে অসিত, তবু নিরুপায় হয়েই ডেকে নিয়ে যায়। সেই আড়ে ডুরে শাড়ি পরা আর কোমরে চাবির গোছা ঝোলানো মূর্তিকেই। তনিমা বলল একে আনলে তুমি? ওই ডুরে পড়া গুল পোকার টিপ পড়া ঝি আমি ভালোবাসি? আহা, নাই বা ভালোবাসলে? অসিত বলে সবাইকে ভালোবাসতে হবে এমন নির্দেশ তো দেয়নি কোনোদিন। ওর কাজ উঠোনে বসে বাসন মাজা,
তুমি তো ওর সঙ্গে এক টেবিলে চা খেতে যাচ্ছ না। তা অবশ্য যাচ্ছে না, তাছাড়া এক নাগারে অনেকদিন খেটে খেটে ভালো লাগছিল না আর। ঝিটাকে রেখেই দিল তনিমা। কিন্তু কে জানতো বিষধর সাপ এনে ঘরে রাখলো তনিমা। কয়েকটা দিন যেতেই ধরা পড়লো ঝি কেবল সেই সময় বুঝে বুঝেই শিশিরের ঘরে যায় ঝাড়তে মুছতে, যখন শিশির ঘরে থাকে। শিশিরের জামা কাপড়গুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে শুকোতে দিতে ইচ্ছা করে ঝি নমিতার। শিশিরের স্নানের জল তুলে রাখতে আলস্য হয় না। এগুলো তনিমার অসিতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে ইচ্ছে করে না। তনিমা সংসারে গৃহিণী নয়, সংসারে কল্যাণ অকল্যাণ দেখা তনিমার কর্তব্য নয়। অথচ ভবিষ্যতের অকল্যাণবাহী এত বড় একটা ঘটনাকেও কিনা উড়িয়ে দেয় অসিত। বলে ব্যাচেলারদের উপর স্নেহপ্রবণা মহিলাদের স্নেহ একটু বেশি পড়ে। কিন্তু সে তো না হয় মহিলাদের, পুরুষদের, ব্যাচেলার পুরুষদের কি হয়? সেই জামাই আর শ্বশুর বাড়ির গল্পে জামাইয়ের অবস্থা হয় না ও ব্যাচেলার পুরুষের। সাদাসাদি করে কাঁঠাল খাওয়ানো যায় না তাকে, অথচ রাত্রে শ্বশুর বাড়ির সকলের ঘুমের অবসরে জামাই উঠে কাঁঠালের খোসা খেতে বসে। তা এটাই বোধ করি স্বাভাবিক। নইলে আর গল্পে আশ্রয় পায় পুরুষ মানুষের এই দুর্বলতার হাস্যকর কাহিনী? এতদিন ধরা পড়েনি শিশিরের এই বিকৃতি, এখন পড়ছে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো। বিয়ের বয়সে বিয়ে করলেন না বাবু, ভারী অহংকার, বিয়ে করব না। অতঃপর অতঃপর যে ছি 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 ছি। অব্যক্ত মুখে বলে তনিমা। লজ্জায় মাথা কাটা যায় আমার। নমিতা বাসন মাজছে, শিশিরের ওই উঠোনের কলেই মুখ ধোয়া চাই। অসিত অবাক হয়, কোথায় ধোবে তাহলে? কারণ ওইটাই এ বাসার প্রধানতম কল, অসিতও ওখানেই ধুয়ে থাকে। তনিমা রুদ্ধ কণ্ঠে বলে, বুঝলাম ওইখানেই ধোবে, কিন্তু তার সময়ের একটা লিমিট আছে তো। তা নয়, ধুচ্ছে তো ধুচ্ছেই, আর দৃষ্টি নমিতার দিকে। কি আর বলবো তোমাকে, ওটাও তো পাজি। ইচ্ছে করে মাথার কাপড় খুলে গা দুলিয়ে দুলিয়ে। ইস, সে তোমাকে আমি মুখে বলতে পারবো না। অসিত গম্ভীর হয়। অসিত বলে, ওটাকে দূর করতে হবে। তনিমা হঠাৎ এমন ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্টের আশা করেনি, তাই থতমত খেয়ে বলে, দূর করার কথা বলিনি। তুমি বলনি, আমি বলছি। অসিত দৃঢ় গলায় বলে, ঝি আর মিলবে না শহরে? ঝি, ওফ। তনিমার আরক্ত মুখটা আরো আরক্ত হয়, আর সে মুখ কালো হয়ে যায় যখন পরদিনই অসিত কোথা থেকে একটা শুটকি বুড়ি ঝি এনে নমিতাকে বিদায় দেয়। তা তনিমার অভিযোগ যে পুরোপুরি সত্যি, সে কথা অসিতের চোখে এতদিনে ধরা পড়ে। যে শিশির ইদানিং গল্প করা প্রায় ছেড়েই দিয়েছে, রাত দিন ঘোরে আর পায়চারি করে, শামুর সঙ্গে গল্পও প্রায় নেই বললেই হয়, সেই শিশির কিনা নিজে থেকে ডেকে ব্যঙ্গ হাসি হেসে অসিতকে বলে, এই অপূর্ব মালটিকে আবার কোথা থেকে জোটালি অসিত? ও পারবে বাসন মাজতে? অসিত তীক্ষ্ণ দৃষ্টি প্রসারিত করে বন্ধুর মুখের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, বাসন মাজতে ঠিকই পারবে, ওই করে করে হাড় পাকা, তবে অন্য কিছু হবে না ওর দ্বারা। শিশির অবোধ সাজে, শিশির ন্যাকা সাজে। শিশির বলে ওঠে, তা আরো তো কাজ আছে। কয়লা কয়লা ভাঙা, মশলা পেশা, ঘর মোছা, সেসব তো তাহলে শ্রীমতীর ঘাড়ে পড়বে। কেন, তোমার আগের লোকটা তো বেশ ভালোই কাজ করতো, হঠাৎ ছাড়ালে কেন? অসিত এই নির্লজ্জতার দিকে তাকিয়ে অবাক হয়। অসিতের আর সন্দেহ থাকে না,
অসিত তাই চিবিয়ে চিবিয়ে বলে, হ্যাঁ, ছাড়ানোটা বড় হঠাৎ হয়ে গেছে দেখছি। শিশির এই অভিব্যক্তির রহস্য ধরতে পারে না, চুপ করে যায়। ভাবে হয়তো তনিমার মুখে চোপা করেছিল ঝিটা, কিন্তু ডুবে পড়া ঝি ছাড়িয়ে পাকাটির গোছা নিয়ে এসেই কি সংসারে পবিত্রতা রক্ষা করতে পেরে উঠবে রসিদ? অলস মস্তিষ্ক যে শয়তানের কারখানা। যে মস্তিষ্ক প্রায় 7 মাস কাল অলস হয়ে বসে আছে, সে তো ঘোরতর কারখানা হয়ে উঠবে। অসিতের প্রাণের বন্ধু যে অসিতকে দেখিয়ে চাকরি খোঁজার ছুতোয় 9টার সময় বেরিয়ে গিয়ে ভর দুপুরে ফিরে আসে, সেটার কি অর্থ করবে অসিত? অসিত ভুরু কুঁচকে বলে, দুপুরে ফিরে আসে মানে? আমি ফেরার পর তো ফেরে দেখি, ধুকতে ধুকতে ফেরে। তনিমা বাঁকা হাস্যে বলে, বুদ্ধিমানেরই ভালো অভিনেতা হয়, জানো না? দেশের জমি বিক্রি আসার অভিনয়টা তো দেখলে? তা দেখেছে বই কি অসিত, সে টাকা আর এলো না। অসিত চঞ্চল পায়ে পায়চারি করতে করতে রুক্ষস্বরে বলে, এসে কি করে? করেন না কিছুই অবশ্য। তনিমা ভুরু তুলে বলে, নিজের ঘরেই থাকেন, তবে চোখ জোড়া দালানের জানলায় ফেলে রাখেন, এই যা। অথচ আমি তো আর বলতে পারি না, জানলাটা তুমি বন্ধ করে দাও বাপু। এখানে এখন আমি খাচ্ছি, টেবিল পরিষ্কার করছি, কাজ করছি, পারবে না কেন? বলবে। অসিত কড়া গলায় বলে, তুমি না পারো আমাকেই বলতে হবে। এই সেরেছে, তনিমা বলে ওঠে, আমার একটু অস্বস্তির জন্য তোমার বন্ধু বিচ্ছেদ হয় এ চাই না, নেহাত একা থাকি অস্বস্তি হয়, তাই বলছিলাম। তুমি যেন ওই দুপুরে আশা টাশা নিয়ে কিছু বলতে যেও না বাপু, লজ্জায় মরে যাব আমি। ও যদি নিজের দেওয়ার হতো আমার, আর বেকার হতো, থাকতো তো দুপুরে বাড়িতে। অসিত তনিমার এই ব্যস্ত মুখের দিকে তাকিয়ে একবার ভুরুটা জড়ো করে, বলে, হুম। সেই হুমুর পিছনে ঠিক কি আছে বুঝতে পারে না তনিমা। কেন কে জানে, বুকটা কেঁপে ওঠে তার। কিন্তু সেই বুক কাঁপার জের যে পরদিন দুপুরেও ধাক্কা দেবে, কে জানতো? নিস্তব্ধ এক নিঃশব্দ দুপুরে দরজায় কড়া নড়ল। বুকটা কেঁপে উঠল তনিমার, তবু খুলতেই হলো দরজা। বাইরে তো দাঁড় করিয়ে রাখতে পারে না মানুষটাকে। কাঁপা হাতে দরজা খুলে দেয় তনিমা, আর সঙ্গে সঙ্গে এই ধারণাই তাকে শিথিল করে দেয়, অসিতের কাছে অপমানিত শিশির শোধ নিতে এসেছে। হয়তো বলবে, কলঙ্ক নিয়েই যদি বিদায় নিতে হয়, মিথ্যে কলঙ্ক নিয়ে বেরোবো কেন? বাইরের দরজা খুলে দিয়ে তাই তাড়াতাড়ি নিজের ঘরে এসে ঢুকে পড়ে তনিমা। ঘরের দরজাটাতে যদি দুম করে খিল লাগাতে পারত, কিন্তু সেটা পারা শক্ত। অচেনার কাছ থেকে আত্মরক্ষা সহজ, নিতান্ত চেনার কাছ থেকে যে বিপদ আসে তা থেকে রক্ষা পাওয়া। হ্যাঁ, নিতান্ত চেনা বলেই শিশির ওর ঘরের মধ্যেই এসে ঢোকে, বলে, হঠাৎ ভর দুপুরে ভূতের মতো এসে উদয় হয়ে ভয় পাইয়ে দিলাম নাকি শ্রীমতী তনিমাকে? শুনুন, তনিমা অস্ফুট কণ্ঠে বলে, না না। বাহ, প্রস্তাব পেশ হওয়ার আগেই না? শুনুন, এতদিনে আমার দয়াময় জ্ঞাতি কাকারা সেই টাকা পাঠিয়েছেন, 800 মতো আছে, শখানেক রাখছি নিজের কাছে, বাকিটা আপনাকে নিতে হবে। তনিমা আরো রুদ্ধকণ্ঠে বলে, না না, আপনার পায়ে পড়ি। শিশির অবাক হয় বইকি, এটা তো সে আশা করেনি। বরং ইদানিং তনিমার ভাবভঙ্গিতে এর বিপরীত ভাবই ফুটতে দেখেছে। সেটা কি তাহলে শিশিরের বোঝবার ভুল, নিজের মনের পাপ? লজ্জায় মাথা কাটা যায় শিশিরের।
ইদানিং এই মহিলাটি সম্পর্কে কত কি ভেবেছে শিশির। টাকাটার জন্য তাই তাগাদার ওপর তাগাদা করেছে দেশের চিঠি লিখে লিখে, অথচ সে ভাব ধরা ছোঁয়া যায় না। তার উপর নির্ভর করে মান অভিমানের পালা গেয়ে যাওয়াও কঠিন। আশ্চর্য, টাকার ব্যাপারে এত সংকুচিত হচ্ছে তনিমা। অতএব শিশিরকে বেশ উদাত্ত হতে হয়। কি মুশকিল, মনে হচ্ছে যেন ফাঁসি কাঠে ঝোলাতে চাইছি আপনাকে। নিন নিন, ধরুন। দীর্ঘদিন তো আপনাদের অন্ন ধ্বংসালাম, 5 ফোড়নের খরচটা অন্তত দিতে দিন। এরপরও কি ছাড়ান আছে নাকি আপনার? আপনার হাতে রান্নার লোভে পাকাপাকি ব্যবস্থাই করতে হবে। সুখবরটা দিয়েই দিই, বিধি যেদিন মাপান উপরি উপরি চাপান। অবশেষে বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ল। পেয়ে গেলাম একটা গভীরতম এবং বিশ্বাসযোগ্য আশ্বাস। পরশু ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, আজই ফয়সলা হয়ে গেল। সামনের 10 তারিখ থেকে লেগে পড়তে হবে। শিক্ষা বিভাগে রুচি নেই আর, স্রেফ কেরানিগিরি। তবে মাইনেটা খারাপ নয়। নিজের দরকার মতো রেখে অসিতটার হেল্প স্বরূপ সদুই মতো দিয়েও বিয়ের জন্য কিছু জমাতে পারা যাবে। হা হা করে হেসে ওঠে শিশির। কিন্তু এতক্ষণ ধরে কি বলে চলল শিশির নামের এই সরল ছেলেটা? তনিমা কি কথাগুলোর মানে বুঝতে পেরেছে? তনিমার কানেই কি ঢুকেছে? না, কথাগুলো তনিমার কানে ঢোকেনি বোধহয়, শুধু মস্তিষ্কের স্নায়ুতে গিয়ে ধাক্কা দিয়েছে। আর এখন ওই দরাজ হাসিটা যেন সেখানে ড্রাম পিটিয়ে দিল। এই স্তব্ধ দুপুরে ও অমন করে হেসে উঠবে কেন বোকার মতো? ওর চিরদিনের বন্ধু এসে হঠাৎ ঘাড় ধরবে বলে? হ্যাঁ, ঘাড়ই ধরলো অসিত। চিরদিন গলা ধরেছে, আজ ঘাড় ধরলো। আচমকা পিছন থেকে এসে নিশ্চিন্ত মানুষটার ঘাড়ে হাত দিয়ে রূঢ় ব্যঙ্গের গলায় বলে উঠল, বাহ, চমৎকার! তনিমা, এই জন্যেই বুঝি আগে থেকে সাফাই গিয়ে রেখেছিলে? খুব চালাক তো, কিন্তু একটু বোকামি করে ফেলেছো। রাস্তার দরজাটা কি খুলে ফেলে রাখে? খিল লাগাতে হয়, বুঝলে? খিল লাগাতে হয়। শিশির ঘাড়টা ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলে, কি বকছিস পাগলের মতো? দিনে দুপুরে হঠাৎ মদ খেয়ে এলি নাকি? শাট আপ শয়তান! অসিত আর একবার মোক্ষম করে চেপে ধরে গলাটা। বলে, এক্ষুনি টিপে শেষ করে দিতে পারতাম, তবে দেব না। তোমার শ্রীমতী তনিমা কাঁদবে। তা কতদিন এ ব্যবসা চলছে তনিমা? টাকাটা তো বেশ মোটাই দেখছি। অসভ্য বাঁদর! শিশির ওর হাত থেকে আর একবার নিজেকে মুক্ত করে বলে, রাস্কেল, ছোট লোক! সত্যি নেশা করে এসেছিস নাকি? তোর মনের মধ্যে এত ক্লেদ, আর আমি নিশ্চিন্তে তোর ভাত গলা দিয়ে নামিয়েছি। আচ্ছা, সুদে আসলে সেই ভাতের দাম তোকে দিয়ে যেতে চেষ্টা করব। আচ্ছা, গুড বাই। দৃপ্ত পদক্ষেপে বেরিয়ে যায় শিশির হতচকিত অসিতের সামনে দিয়ে, নিষ্পাপ অগ্নিশিখার মতো। অভিনেতা বই কি, জাহাবাজ অভিনেতা। ও যদি নিষ্পাপ, তো তনিমাও তো পাংশু মুখে জড়সড় হয়ে বসে আছে কেন, পাপের প্রতিমূর্তির মতো? নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড, তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।